পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। ইয়ামিনের মামা ফয়সাল তার অনেক ঝাঁকঝমক করে বিয়ে হয়। ইয়ামিন তার বিয়েতে অনেক মজা করে। এরপর তারা তাদের নতুন সংসার শুরু করে। ইয়ামিনের মামা মামি নতুন একটা বাড়ি তৈরি করে, কিন্তু সেই বাড়ির সামনে পুরনো একটি বিশাল বটগাছ ছিল। সেই বটগাছে একটি পুরনো দোলনা ঝুলানো ছিল, কিন্তু সেই দোলনায় কেউ বসার সাহস পেত না। সেই গ্রামের কোনো বাচ্চাও সেই দোলনার কাছে যেতে খুব ভয় পেত, কারণ সেই দোলনাটি একটি ডাইনির বাসা ছিল। সেই দোলনাটা নিজে থেকেই সব সময় দুলতে থাকতো। সেই গাছের সামনে ইয়ামিনের মামা তার নতুন সংসার শুরু করে। একদিন রাতের বেলা যখন ইয়ামিনের মামা আর মামি ঘুমোচ্ছিল, তখন মাঝরাতে সেই ভয়ানক বটগাছ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। সেই কান্নার আওয়াজে ইয়ামিনের মামার ঘুম ভেঙে যায়। কান্নার আওয়াজ শুনে ইয়ামিনের মামা অনেক ভয় পেয়ে যায়। আরে এত রাতে কিসের কান্নার শব্দ? কে কান্না করে? কোথা থেকে কান্নার শব্দ ভেসে আসছে? এটা তো মনে হচ্ছে ওই বটগাছের ওখান থেকে আসছে। ওরে বাবারে, কোনো ভূত নয় তো? ও তানিয়া, ওঠো। তুমি শুনতে পাচ্ছ? দোলনার ওখান থেকে কার যেন কান্নার শব্দ আসছে। কি বলছো গো? আসলে তো কে কান্না করছে? কি হবে বলো? তুমি ভয় পেও না, আমি দেখছি ব্যাপারটা কি। এ কথা বলে ইয়ামিনের মামা জানলা দিয়ে বাইরে দেখে। ইয়ামিনের মামা বাইরে তাকাতে দেখতে পায় সেই দোলনায় একটা পিচ্চি বাচ্চা বসে দোল খাচ্ছে আর জোরে জোরে হাসতে থাকে। তানিয়া, এদিকে এসে দেখো তো, এই বাচ্চাটা কে? আগে তো কখনো দেখিনি। ইয়ামিনের মামার কথা শুনে ইয়ামিনের মামিও জানলার কাছে চলে আসে আর বাইরের দিকে তাকিয়ে থাকে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। আরে হ্যাঁ গো, সত্যিই তো। এই ভূতটা কে? আরে আমি যে ভূতের কথা শুনেছি, এটা সেই ভূতটা না তো, যাকে দেখা যায় না কিন্তু এই দোলনায় দোল খায়? আরে কি আজে বাজে কথা বলছো? এই বাচ্চাটাকে দেখে তোমার কি ভূত মনে হচ্ছে? তাহলে আমাকে বোঝাও তো, এত রাতে বাইরের কোনো লোক এসে এই দোলনায় দোল খাবে নাকি? হ্যাঁ, দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখছি। আরে আরে দাঁড়াও, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কোনো দরকার নেই এখন বাইরে যাওয়ার। ওটা যদি সত্যি সত্যি ভূত হয় তাহলে তুমি কি করবে? ঠিক তখনই তাদের চোখের সামনে থেকে সেই ভূতটা উধাও হয়ে যায়। আর এটা দেখার পর তারা দুজনেই ভয়ে কাঁপতে থাকে। আরে দেখেছো, ওই বাচ্চাটা তো গায়েব হয়ে গেল। তো তুমি বুঝেছো তো এবার? আমার ধারণাটা একদম ঠিক ছিল, ওটা একটা ভূতই ছিল। তুমি ঠিকই বলেছিলে। এতদিন তো ওই দোলনাটা নিজে নিজেই দুলতো, এখন তো ওই ভূত বাচ্চাটাও দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে, না হলে আমরা বোধহয় বড় কোনো বিপদে পড়ে যাব। পরের দিন সকালবেলা ইয়ামিন আর সাম্বা তারা দুজন একসাথে মামা বাড়ি বেড়াতে আসে। কোথায় মামা মামি? তোমরা কোথায়? মামা কোথায় তুমি? বাইরে এসো একবার, দেখি তোমাদের। নতুন মামি কোথায় তোমরা? আরে ইয়ামিন, শ্রাবণী এসেছো দেখি। এতদিন পর মামা বাড়ির কথা মনে পড়লো ইয়ামিন। ভালোই হলো তোমরা এসেছো। আমাদের একা একা এই বাড়িতে থাকতে ভাল লাগছে না। আমিও ভাবছিলাম আজকে তোমাদের ফোন করব, হয় তোমাদের বাড়ি আসবো, না হলে তোমরা আমাদের বাড়ি আসবে। হ্যাঁ মামি, এবার অনেকদিন তোমাদের এই গ্রামে থাকবো। তোমাদের গ্রামটা নাকি অনেক সুন্দর, তোমাদের গ্রাম ঘুরে দেখবো। হ্যাঁ ইয়ামিন, দেখবে এই গ্রামটা অনেক সুন্দর। এসো ভিতরে এসো তোমরা। খাওয়া দাওয়া শেষ করে ইয়ামিন তার মামিকে বলে, মামি, আমি আর সাম্বা বাইরে যাচ্ছি।
তোমাদের এই গ্রামটা ঘুরে দেখবো। হ্যাঁ ইয়ামিন, যাও। সাম্বা চলো এখনই গিয়ে এই গ্রামটা ঘুরে দেখি। হ্যাঁ ইয়ামিন, চলো। সবুজ ধানের ক্ষেত আর রূপালী নদীর পাড়ে গড়ে উঠেছিল একটি গ্রাম। সেই গ্রামের নাম ছিল শিমুলতলি। গ্রামটি ছিল একটি শান্ত এবং স্নিগ্ধ গ্রাম। গ্রামের জীবন ছিল সহজ সরল। ভোরের আলো ফুটতেই কৃষকরা নাঙল কাঁধে মাঠে যেত। মেয়েরা পুকুর ঘাট থেকে জল এনে নিজেদের কাজ শুরু করত। কিন্তু এই শান্ত গ্রামের বুকের উপরে চেপে বসেছিল এক অজানা ভয়, এক বহু পুরনো কিংবদন্তি, যা গ্রামের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকা এক বিশাল বটগাছকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। সেটা ইয়ামিন জানতো না। গ্রাম তো তার কাছে ভালো লেগেছিল, কিন্তু যখন ইয়ামিন আর শ্রাবণী সেই গাছের কাছে গিয়ে দাঁড়ায়, সে দোলনাটা দেখে অনেক অবাক হয়ে শ্রাবণীকে বলে, সাম্বা আমি এই দোলনায় উঠতে চাই, আমি এই দোলনায় দোল খাবো। না ইয়ামিন, গ্রাম দেখা হয়েছে, এখন বাড়ি যাই চলো। এখন দোল খেতে হবে না, প্রায় সন্ধ্যা হয়ে গেল, বাড়ি চলো। ঠিক সেই মুহূর্তে একটা বুড়ি সেই গাছের কাছে এসে বলে, কে রে তোমরা? তোমাদের তো আগে এই গ্রামে দেখিনি। আর এই গাছের কাছে কেন দাঁড়িয়ে আছো এই সন্ধ্যার সময়? তোমরা কি জানো না এই গাছের রহস্যটা কি? এই গাছটা শুধু পুরনো নয়, এই গাছটি এই গ্রামের ইতিহাসের সাক্ষী। বুড়িমা আমি এই দোলনায় উঠতে চাই। আরে না বাছা, এই দোলনায় উঠো না, এই দোলনাটা অভিশপ্ত। আরে কি বলছেন? একটা দোলনা আবার অভিশপ্ত হয় নাকি? দোলনাটা তো নতুন। আরে না, আমিও তো জানি না এই দোলনাটা কে কবে এখানে বেঁধেছিল। যাও বাড়ি যাও। এই গাছটা আর 5টা গাছের মতন না, সন্ধ্যা নামলেই এর অন্য একটা রূপ বের হয়। নিঝুম রাতে মাঝে মাঝে নাকি এই দোলনায় একটা বাচ্চাকে দেখতে পাওয়া যায়, আর সেই বাচ্চাটা করুণ কান্নায় কান্না শুরু করত। গ্রামের ছেলেমেয়েরা তো বটেই, বুড়োরাও এই গাছের তলা দিয়ে যেতে ভয় পায়। তোমরা এই গ্রামের নতুন, তাই এই সম্পর্কে জানো না। তাড়াতাড়ি বাড়ি চলে যাও, খারাপ হবে। হ্যাঁ ইয়ামিন, চলো আমরা বাসায় যাই। এরপর রাত হয়ে যায়। ইয়ামিন আর শ্রাবণী, তোমরা আজকে এই ঘরেই থেকো। তোমাদের বিছানা এই ঘরেই করে দিয়েছি। আমরা পাশের রুমে আছি। নতুন বাসায় আমাদের অল্প কয়েকটা রুম, তাই তোমাদের থাকতে একটু কষ্ট হবে। না মামি, তোমাদের গ্রামটা ঘুরে দেখে আমার অনেক ভালো লেগেছে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে, আর একটু কষ্ট হলেও অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে ইয়ামিন, ঘুমিয়ে পড়ো। এই কথা বলে ইয়ামিনের মামা মামি ঘুমাতে চলে যায়। শ্রাবণীও ঘুমানোর জন্য বিছানায় উঠে বসে। তখন ইয়ামিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, সেই দোলনাটাকে দেখতে থাকে। দোলনাটা ইয়ামিনের খুব পছন্দ হয়েছে। ইয়ামিনের বাসায় কোনো দোলনা ছিল না। সাম্বা দেখছো দোলনাটা কত সুন্দর? আমার কাছে লাগে ওই বুড়ি নামি মিথ্যে কথা বলেছে, আমি যেন ওই দোলনায় না উঠি তাই। ইস, আমি একবার ওই দোলনাটায় উঠতে পারলাম না। সাম্বা প্লিজ চলো একবার ওই দোলনাটায় উঠি, আমার ওই দোলনায় দোল খেতে খুব ইচ্ছে হচ্ছে। ইস, কি মুশকিলে পড়লাম ইয়ামিন, এত রাতে বাইরে দোলনা খেতে যাবে? আজকে আমার খুব ঘুম পাচ্ছে। সারাদিন গ্রামটা তোমার জন্য টই টই করে ঘুরতে হলো। এখন ঘুমাও তো ইয়ামিন, আজকে বাদ দাও, কালকে সকালবেলা দোলনায় উঠো। আর দেখলে না বুড়ি আন্টিটা কি বললো? আর আমি তোমাকে বাধা দিব না, যত ইচ্ছে তত দোলনা খেও, অসুবিধা নেই। এ কথা বলে শ্রাবণী ঘুমিয়ে পড়ে। এই সাম্বাটা না শুধু ঘুম ঘুম ঘুমটাকেই ভালোবাসে। কি যে করব, আমার খুব ইচ্ছে হচ্ছে দোলনায় দোল খেতে। আচ্ছা আমি একা গিয়ে যদি দোলনায় দোল খেয়ে আসি। এ কথা বলেই ইয়ামিন দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে আর দোলনার কাছে পৌঁছে যায়। দোলনাটা কত সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। এই দোলনাটায় দোল খেতে খুব মজা হবে, আমার দোলনা খুব প্রিয়। ইয়ামিন এ কথা বলতে না বলতে দোলনায় উঠে বসে পড়ে আর জোরে জোরে দোলনায় দোল খেতে থাকে।
আর এভাবেই কিছুক্ষণ দোলনায় দোল খাওয়ার পর ইয়ামিন বলে, হ্যাঁ খুব ভালো লেগেছে আমার দোলনায় দোল খেতে। শুধু শুধু ওই বুড়ি মাটা মিথ্যে কথা বললো। কই দোলনায় তো কিছুই নেই। এখন অনেক রাত হয়েছে, আমার এখন বাড়ি যেতে হবে। যদি সাম্বার ঘুম ভেঙে যায় আর যদি দেখতে পাই আমি ঘরে নেই, তাহলে সাম্বার খুব রেগে যাবে। এই কথা বলে ইয়ামিন যখন দোলনা থেকে নামতে যাবে তখন ইয়ামিন দেখতে পায় সে দোলনা থেকে কিছুতেই নামতে পারছে না। সে অনুভব করতে পারছে কেউ তাকে আটকে ধরে আছে, কে যেন তাকে খুব জোর করে ধরে রেখেছে। এবার ইয়ামিন অনেক ভয় পেয়ে যায়। আরে আরে এটা কি হচ্ছে? আমি এই দোলনা থেকে নামতে পারছি না কেন? কে আছে এখানে? আমাকে কে এভাবে ধরে রেখেছে? ইয়ামিন ভীষণ ভয় পেয়ে যায়। সে অনেক চেষ্টা করে দোলনা থেকে নামতে, কিন্তু ইয়ামিন কিছুতেই সেই দোলনা থেকে নামতে পারে না। আমি এখন কিভাবে এই দোলনা থেকে নামবো? কে আছো আমায় সাহায্য করো, আমি দোলনা থেকে নামতে পারছি না। সাম্বা বাঁচাও আমাকে, মামা মামি বাঁচাও আমায়, তোমরা আমাকে সাহায্য করো। সাম্বা বাঁচাও আমাকে। ইয়ামিনের গলার আওয়াজ শুনে ইয়ামিনের মামা মামির আর সাম্বার ঘুম ভেঙে যায়। ইয়ামিনের মামা মামি তাড়াতাড়ি সাম্বার কাছে আসে। শ্রাবণী, ইয়ামিন কোথায়? কি হয়েছে ইয়ামিনের? আরে ভাবি, আমি তো বলতে পারছি না। আমি তো ইয়ামিনের আওয়াজ শুনে ঘুম থেকে উঠলাম। ইয়ামিন কোথায় গেছে? ইয়ামিনের মামা তখন বাইরের দিকে তাকিয়ে দেখে বাইরে ইয়ামিন দোলনার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। আরে ওই দেখো, ইয়ামিন তো ওই দোলনার সামনে পড়ে আছে। হায় রে, এ কেমন বিপদ হয়ে গেল! হাই হাই, ইয়ামিন কেন ওই দোলনার কাছে গেছে? ওখানে ও কি করতে গেছিল? এ কথা বলেই ওরা তিনজন মিলে বাইরে তাড়াতাড়ি দোলনার সামনে চলে আসে। ভাইয়া, ইয়ামিন সন্ধ্যার সময় দোলনায় উঠতে খুব জেদ করছিল। আমি ইয়ামিনের কথা শুনিনি। রাতে ঘুমানোর সময়ও দোলনার কথা বলেছিল। ওকে আমি বলেছিলাম ঘুমিয়ে যেতে। আমার মনে হয় ইয়ামিন তাই একাই দোলনায় চড়তে চলে এসেছে। কিন্তু ইয়ামিন অজ্ঞান হয়ে গেল কেন? আরে শ্রাবণী, তোমাকে কি বলবো? ইয়ামিনের এই দোলনার কাছে আসা কোনোভাবেই উচিত হয়নি। ইয়ামিন অনেক বড় ভুল করে ফেলেছে। শ্রাবণী, এখন যেভাবেই হোক ইয়ামিনের জ্ঞান ফেরাতে হবে। শ্রাবণী আর তার মামারা মিলে ইয়ামিনের জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই ইয়ামিনের জ্ঞান ফিরে না। তখন শ্রাবণী ইয়ামিনকে কোলে তুলে বাড়ি নিয়ে আসে। সকাল হতে না হতেই ইয়ামিনের জ্ঞান ফিরে আসে। ইয়ামিন, তুমি এখন কেমন আছো? কি দরকার ছিল তোমার বলো তো ওই দোলনার কাছে যাওয়ার, তাও আবার এই রাতের বেলা একা? যখন শ্রাবণী বলল সকালবেলা ওই দোলনায় উঠতে, তাহলে তুমি কেন শুনলে না? রাতেই কেন ওই দোলনায় উঠলে? তুমি তো জানো না ইয়ামিন, ওই দোলনাটায় কেউ বসে না। ওই দোলনা একটা অভিশপ্ত দোলনা। ওই দোলনাটার উপরে একটা ভূতের বাচ্চার ছায়া আছে। পরশু রাতেই তোমার মামা আর আমি ওই ভূতটাকে দেখেছি। আমাকে মাফ করে দাও মামা মামি। সেই রাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎই ইয়ামিন ঘুম থেকে জেগে ওঠে। তার চোখ একেবারে সাদা হয়ে যায়। সে ঘরের বাইরে চলে আসে আর সেই দোলনার কাছে এসে দাঁড়িয়ে থাকে। আর সাথে সাথে ইয়ামিন দোলনায় উঠে পড়ে। ইয়ামিনের এমন ভয়ানক হাসি শুনে সবার ঘুম ভেঙে যায়। ইয়ামিনের মামা মামি দৌড়ে শ্রাবণীর কাছে আসে আর ওরা ইয়ামিনকে সেখানে দেখতে না পেয়ে অনেক ভয় পেয়ে যায়। শ্রাবণী, ইয়ামিন কোথায়? ও আবারও সেই দোলনার কাছে গেছে। এরপর ওরা দেখতে পায় ইয়ামিন দোলনায় বসে দোল খাচ্ছে। আচ্ছা শ্রাবণী, তুমি কি একটু খেয়াল রাখতে পারলে না? আবার ওই ইয়ামিন সেই দোলনায় গেল দোল খেতে। তুমি ওর খেয়াল রাখবে না? ওর একটু খেয়াল রাখা উচিত ছিল তোমার। আরে ভাবি, আমি ইয়ামিনকে অনেক বুঝিয়েছি, বুঝেছো? তবুও কেন যে ওই দোলনায় গেল আমি কোনোভাবেই বুঝতে পারিনি যে ও দোলনার কাছে চলে গেছে। ঘুমিয়েছিলাম। এখন এসব বাদ দাও, তাড়াতাড়ি ইয়ামিনের কাছে চলো। আমার তো ভয় করছে কোনো অঘটন না ঘটে যায়। তখন তারা তিনজন তাড়াতাড়ি করে দোলনার কাছে চলে যায়।
ইয়ামিন, তোমাকে এত করে বারণ করলাম যে দোলনার কাছে এসো না, এবার দোলনা থেকে নামো। কিন্তু ইয়ামিন শ্রাবণীর কোনো কথা শোনে না আর জোরে জোরে হাসতে থাকে। দেখেছিস সাম্বা, ওর চোখটার দিকে তাকা, ও তো আর ইয়ামিন নাই রে। আমাদের ইয়ামিনের ভিতর তো ভূত ভর করেছে। সর্বনাশ, এটা কি হয়ে গেছে ভাইয়া? এখন ইয়ামিনকে কিভাবে বাঁচাবো আমরা? এখন এখানে থাকা আমাদের আর ঠিক হবে না। চলো গ্রামবাসী সবাইকে গিয়ে জানাই, তারপর কি করা যায় দেখা যাবে। ওরা তিনজন মিলে গ্রামবাসীদের কাছে গিয়ে সব কথা খুলে বলে। সব কথা ওদের মুখে শুনে গ্রামের কিছু লোক ওদের সাথে দোলনার কাছে আসে। ব্যাস, অনেক হয়েছে দোলনার ভূত। তুই আমাদের গ্রামবাসীদের অনেক জ্বালাতন করেছিস। এই বাচ্চা আমাদের গ্রামের অতিথি, তুই এর শরীরের ভিতরেও ঢুকে পড়েছিস। এবার তো তোর খেল খতম। অনেক হয়েছে, চলো গ্রামবাসীরা এই দোলনাটাকে কেটে ফেলি। এই কথা বলতে না বলতেই কিছু লোক সেই দোলনাটা কেটে ফেলে। দোলনাটা কাটার সাথে সাথে ইয়ামিন অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। ঠিক তখনই সেই ভূতটা ইয়ামিনের শরীর থেকে বাইরে চলে আসে আর সেই ভূতটা বলে, আমার সাথে এরকম করার সাহস কম নয়। যে করেছে সে মস্ত বড় ভুল করেছে। এই ফল এই গ্রামবাসী সবাই ভোগ করবে। তাড়াতাড়ি এই দোলনাটায় আগুন লাগিয়ে দাও। এই দোলনাটা পুড়ে গেলে এই ভূতটাও মরে যাবে। ঠিক তখনই একটি লোক সেই দোলনায় আগুন লাগিয়ে দেয় আর দোলনার সাথে সাথে সেই ভূতের গায়েও আগুন লেগে যায়। আমি ছাড়বো না। চলে গেল রে। আমি ফিরে আসবো। আমি এই গ্রামবাসীদের কিছুতেই ছাড়বো না। দেখতে দেখতে সেই ভূতের সাথে সেই দোলনাটাও পুড়ে ছাই হয়ে যায় আর কিছুক্ষণ পরেই ইয়ামিনের জ্ঞান ফিরে আসে আর সেই গ্রামবাসী সেই অভিশপ্ত দোলনার ভূতের হাত থেকে মুক্ত হয়ে যায়। কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি, কেউ এখানে বাঁচবে না, আমি কাউকে বাঁচতে দিব না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের পর্ব তা কমেন্ট করে জানিয়ে দিও। কমেন্টে তোমার নাম লিখে দিও। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে পরের পর্বে।